হ্যালো মাই এনিমি লাভার্স, আজকে আমরা এক্সপ্লেন করব সোলো লেভেলিং সিজন 1 এপিসোড 3। সো লাস্ট এপিসোড আমরা দেখেছিলাম যে জিনবুকে সে বেসমেন্টে একা রেখে বাকি সব হান্টার্সরা সেখান থেকে পালিয়ে যায় এবং সেখানে থাকা বাকি স্ট্যাচুগুলা জিনবুকে আধামরা করে ফেলে। এবং একটা সময় জিনবু তার সামনে একটা নোটিফিকেশন দেখতে পায় যেখানে লেখা ছিল যে আপনি একজন প্লেয়ার হওয়ার জন্য এলিজিবল হয়ে গেছেন এবং আপনার হার্ট 0.2 সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে যদি আপনি ইয়েস ক্লিক না করেন। এরপরে সিন শিফট হয় একটি হসপিটালের বেডে, যেখানে জিনবু দেখতে পায় যে তার হাত পা সবকিছু ঠিকঠাক মতো আছে, ইভেন তার বডিতে কোনো আঘাতের চিহ্নটুকু ছিল না। তার মানে কি এগুলো সব তার স্বপ্ন ছিল? অ্যান্ড দ্যাট টাইম জিনবুর কেবিনে হান্টার্স অ্যাসোসিয়েশন সার্ভিলেন্স টিম থেকে দুজন লোক আসে, যার মধ্যে একজন ছিল ওয়ো জিনচুল এবং আরেকজন ছিল কাং তেশেক। তো তাদেরকে দেখে তো জিনবু চিন্তা করতে থাকে যে আমার কাছে আপনাদের কি কাজ। তখন জিনচুল বলে যে আমরা আগে আপনার ডক্টরের সাথে কথা বলবো, দেন আমরা জানাচ্ছি আমরা কেন এসেছি। তো এর পরের সিনে আমরা দেখতে পাই ওয়ো জিনচুল জিনবুকে বলে যে সে 3 দিন পর্যন্ত হসপিটালে সেন্সলেস অবস্থায় আছে এবং তাদের মধ্যে 6 জন হান্টারই সেই বেসমেন্ট থেকে বেঁচে ফিরেছে। তখন জিনবু জিজ্ঞেস করে যে জুহি আর মিস্টার সং এর কি হয়েছে, তারা কি বেঁচে আছে? তখন জিনচুল বলে যে হ্যাঁ, মিস্টার সং তার একটা হাত হারায় ফেলছে এবং মেবি তার এখন হান্টারের কাছ থেকে রিটায়ার হতে হবে। অন্যদিকে জুহি সে একটা খুবই গভীর ট্রমাতে আছে ওই ইনসিডেন্টের পর থেকে এবং তারও এখন হান্টার হিসেবে টিকে থাকা অনেক কষ্ট হয়ে যাবে। এবং জিনচুল আরও বলে যে ওইখানে যখন হোয়াইট টাইগার গিল্ডের হান্টার্সরা পৌঁছায় সেখানে গিয়ে তোমাকে ছাড়া ওখানে না কোনো মন্দির না কোনো মূর্তি, তারা কিছুই পায় নাই, সব কিছু ভ্যানিশ ছিল। এরপর জিনচুল জিনবুকে জিজ্ঞেস করে যে আচ্ছা, তোমার কি কখনো মনে হয়েছে যে তোমার শক্তিগুলো আবার জেগে উঠেছে? আচ্ছা, তো এখানে শক্তি জেগে ওঠা বলতে বোঝানো হয়েছে একজন হান্টারের ম্যাজিক্যাল পাওয়ার শুধু একবারই জেগে উঠতে পারে এবং এই শক্তিকে কোনোভাবে বাড়ানো বা কমানো সম্ভব না, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু হান্টারের শক্তি দ্বিতীয়বারের মতো জেগে উঠতে পারে এবং তখন সে হান্টার এ র্যাঙ্ক থেকে এস র্যাঙ্কের হান্টারেও পরিণত হতে পারে। এটা চিন্তা করে তো জিনবু মনে মনে অনেক খুশি হতে থাকে যে ভাই, হইতে পারে যে আমার শক্তি আবার জাগছে, এমনও হইতে পারে যে আমি এ র্যাঙ্ক অথবা এস র্যাঙ্কের হান্টারও হয়ে গেছি। তখন কাংশিক জিনবুকে একটা মানা মিটারে তার হাত রাখতে বলে আর জিনচুল চিন্তা করতে থাকে যে সত্যিই যদি সেখানে সেই দানবগুলো থেকে থাকে তাহলে সেখান থেকে এত লো র্যাঙ্কের একটা হান্টার বেঁচে ফেরা অসম্ভব। তার অর্থ হতে পারে জিনবুর নতুনভাবে শক্তি জেগেছে, আর নয়তো সেখানে এমন কোনো দানব বা মন্দির কিছুই ছিল না। এরই মধ্যে মানা মিটারে আমরা জিনবুর স্কোর দেখতে পাই, যেখানে স্ক্রিনে সুন্দর করে লেখা ছিল 10। আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিচ্ছি, এখানে মানা মিটার দিয়ে হচ্ছে যে কোনো হান্টারের শক্তি পরিমাপ করা যায়, মানে সে কোন র্যাঙ্কে আছে, এ বি সি নাকি ডি। এদিকে জিনবু তো অনেক এক্সাইটেড, সে এটা জানতে চাচ্ছে যে তার নতুন র্যাঙ্ক কি। তখন জিনচুল বলে যে ভাই সরি, আমাদের বুঝতে ভুল হয়েছে। এরপর জিনচুল আর কাংশিক সেখান থেকে চলে যায় আর জিনচুল মনে মনে ভাবতে থাকে যে ভাই, একটা ই র্যাঙ্কের হান্টারের স্কোর হবে 70 পর্যন্ত, সেই জায়গায় জিনবুর স্কোর হচ্ছে 10, তার মানে সে কোনো হান্টারই না, সে একজন নর্মাল হিউম্যান। এদিকে জিনবুর মনটা ভেঙে যায় এবং সে ভাবতে থাকে যে হুদাই আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম। তখন আমরা দেখি যে জিনবুর সামনে একটা স্ক্রিন শো হয় এবং সেই স্ক্রিনে লেখা ছিল আনরিড মেসেজেস। তখন জিনবু চিন্তা করে যে আচ্ছা, এই হান্টার্স অ্যাসোসিয়েশনের লোকেরা আমাকে এই স্ক্রিনের কথা কেন কিছু বললো না, তার মানে কি এটা শুধু আমি একাই দেখতে পাচ্ছি? আর সে সময় সেই কেবিনে চলে আসে জিনবুর ছোট বোন জিনা। সে এসে তো ভাই জিনবুকে সেই ঝাড়া ঝাড়ছে যে তোমার কি সমস্যা, তুমি কেন বারবার নিজেকে এইসব সিচুয়েশনে ফালাও, বাকি সবার তো কিছু হয় না, সবসময় তোমারই কেন এগুলা হয়। মানে বুঝাই যাচ্ছে যে তার ছোট বোন তার ভাইকে কত বেশি ভালোবাসে। তখন জিনবু জিনাকে সরি টরি বলে এবং বলার পরে জিনাকে জিজ্ঞেস করে যে আচ্ছা, তুমি কি এটা দেখতে পাচ্ছ? তো জিনা বলে যে কোনটা, না তো, আমি তো কিছু দেখি না। এরপর জিনবু বলে যে আচ্ছা, তুমি না গেম খেলতা, গেমের মধ্যে যে নোটিফিকেশন আসে আনরিড মেসেজগুলো, সেগুলো কিভাবে পড়ে? তখন জিনা জিনবুকে বলে যে তুমি আর গেমের কথা জিজ্ঞেস করতেছো? জিনবু বলে যে না না, আসলে হসপিটালে আমি একা একা থাকি তো এই জন্য জিজ্ঞেস করছি। এরপর জিনা বলে যে এটা তো খুব সিম্পল, তুমি খালি মেসেজ বক্সটা ওপেন করবা আর মেসেজগুলো পড়ে নিবা। তো জিনা সেখান থেকে যাওয়ার পরে জিনবু সেই স্ক্রিন প্যানেলগুলা ভালো মতো এক্সপ্লোর করতে থাকে। এখানে লেখা ছিল যে
এই সিস্টেমগুলা প্লেয়ারদেরকে আরো ডেভেলপ করার জন্য বানানো হয়েছে এবং সেখানে আরো লেখা ছিল যে সিস্টেমের নির্দেশ যদি প্লেয়াররা না মানে তাহলে তাদেরকে শাস্তিও দেওয়া হবে। অলসো সেখানে কিছু ডেইলি মিশনও ছিল, যেমন আমরা গেম খেলি, গেমের মধ্যে কিছু ডেইলি মিশনস থাকে, উইকলি মিশনস থাকে, অনেকটা সেই রকমই। এখানে জিনভু দেখতে পায় যে তার ডেইলি মিশন স্ট্রেংথ ট্রেনিংয়ে অনেকগুলো গোল আছে, যেমন পুশ আপ, সিট আপ, স্কোয়াটস, রানিং, এবং সেখানে আরও লেখা ছিল যে এই ডেইলি মিশনগুলো যদি কমপ্লিট না করা হয় তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। এইগুলা দেখে তো জিনবু মানে পুরাই ফ্রাস্ট্রেটেড, বেচারা কিছুই বুঝতেছে না যে সে আসলে এগুলা কেন দেখতেছে, এই স্ক্রিনগুলা কোথা থেকে আসছে। তাই সে এগুলাকে একদমই পাত্তা দেয় না এবং ভাবতে থাকে যে ভাই আমি হসপিটালে শুয়ে আছি, আমি এগুলা কিভাবে করব। এরপরে সিন শিফট হয় দ্য হান্টার্স গিল্ডের অফিসে, যেখানে আমরা দেখতে পাই হান্টার্স গিল্ডের যে ডিরেক্টর ছিল সে একজন এ র্যাঙ্কের হান্টারকে বলে যে নতুন কিছু হান্টার্সরা আসছে এবং তাদেরকে তোমাকে ট্রেনিং দিতে হবে। তো এখানে যে হান্টার সে হচ্ছে এ র্যাঙ্কের একজন হান্টার এবং তার নাম হচ্ছে মিস হাইন, যে আমাদের এই সিরিজের আরেকটা মেইন ক্যারেক্টার। এদিকে আমরা জিনভুকে দেখতে পাই যে তার হসপিটালের বেডে আরামে শুয়েছিল বেচারা, এবং সে ফিল করে যে তার আশেপাশে সব জায়গায় ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্পের প্রবলতা এতই ছিল যে সে বেডের থেকে নিচে পড়ে যায়। তার যখন সেন্স আসে সে দেখে যে সে একটা মরুভূমির মধ্যে বসে আছে। সে বেচারা তো পুরোই অবাক যে ভাই আমি ছিলাম হসপিটালের বেডে, আমি এই মরুভূমিতে কোত্থেকে আসছি। এবং সে যখন পিছনে তাকায় সে দেখে যে তার পিছনে বিশাল বড় একটা ক্যাটারপিলার ছিল, যেটা একটা মনস্টার। এবং জিনভুর সামনে একটা স্ক্রিন প্যানেল আসে যেখানে লেখা ছিল ইউ হ্যাভ টু সার্ভাইভ 4 ঘন্টা পর্যন্ত। এদিকে হসপিটালের নার্সরা জিনভুকে খুঁজে খুঁজে পেরেশান। অন্যদিকে জিনভু সেই মরুভূমিতে লাইক কুকুরের মতো দৌড়াইতেছে বেচারা, আর সেই ক্যাটারপিলার মনস্টারটাও তার পিছনে পিছনে দৌড়াইতেছে। জিনভু তো মনে প্রাণে চিন্তা করতেছে যে ভাই আর কত দৌড়াবো। তখন সে দেখে যে তার আরো 2 ঘন্টা দৌড়াতে হবে। এদিকে মরুভূমিতে জিনভু দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, আর পিছন থেকে সে ক্যাটারপিলারটা অলমোস্ট জিনভুকে অ্যাটাক করবে। জাস্ট 1 সেকেন্ডের ডিফারেন্স ছিল, আর সে ওখান থেকে ডিরেক্ট তার হসপিটালের রুমে চলে আসে। আর তখনই তার সামনে একটা স্ক্রিন প্যানেল আসে এবং সেখানে লেখা ছিল মিশন কমপ্লিটেড অ্যান্ড ইউ রিসিভড আ রিওয়ার্ড। মানে ব্যাপারটা পুরো একটা গেমের মতো, যে তোমার কিছু মিশন দিবে প্রতিদিন অ্যান্ড ইউ হ্যাভ টু কমপ্লিট দোজ মিশন, এবং তার পরিবর্তে তোমাকে কিছু রিওয়ার্ড দেওয়া হবে। তো এদিকে তারপর দিন সকালে জিনভু তো বুঝে গেছে যে ভাই এটা একটা সিরিয়াস ম্যাটার, মিশন তাকে কমপ্লিট করতে হবে আর নয়তো তাকে এভাবে শাস্তি ভোগ করতে হবে। তো সে সকাল সকাল উঠে রেডি টেডি হয়ে গেছে যে তার মিশন কমপ্লিট করতে হবে। এদিকে সিন শিফট হয় জুহির দিকে, যেখানে আমরা জানতে পারি যে জুহি এখনো সেই ট্রমাতে আছে এবং সে নতুন করে কোনো রকম রেডে যাইতে চাচ্ছে না। এবং সে আরো জানতে পারে যে জিনভুর জ্ঞান ফিরে এসেছে। এটা জেনে তো সে খুব খুশি এবং সে সুন্দর একটা ফ্লাওয়ার বুকে নিয়ে জিনভুকে দেখার জন্য হসপিটালে যায়। এখানে গিয়ে জুহি দেখে যে জিনভু তো তার বেডে নাই এবং সেখানে থাকা নার্সগুলো একজন আরেকজনকে বলতে থাকে যে এই পেশেন্টটা এখনো ভালো মতো ঠিক হয় নাই, তবুও সে রেগুলার এসব ওয়ার্কআউট করতে থাকে। এটা শুনে তো জিনভু একটু অবাকই হয়, কারণ জিনভুর মতো ছেলে তো এইসব কখনো করে নাই। তো এর মধ্যে আমরা দেখতে পাই যে জিনভু তার ডেইলি মিশন কমপ্লিট করে সে হসপিটালের বাইরে বসেছিল এবং সে চিন্তা করছিল যে কিছু জিনিস সে খুব ভালো মতো ক্লিয়ার হয়েছে এখন। সেটা হচ্ছে যে এই যে সে স্ক্রিনগুলো দেখতে পায় তার চোখের সামনে, সেগুলো কোনো হ্যালুসিনেশন না, এবং প্রতিদিন তাকে কিছু ডেইলি মিশন দেওয়া হবে, সেগুলোর বিনিময়ে সে রিওয়ার্ড পাবে এবং এই ডেইলি মিশনগুলোর থ্রুতে সে তার স্কিলগুলো ডেভেলপ করতে পারবে। এরপর জিনভু তার হসপিটালের বেডে বসে বসে প্রতিদিনের মতো তার ডেইলি মিশন কমপ্লিট হওয়ার পরে যে রিওয়ার্ড পায় সে রিওয়ার্ড চেক করছিল, এবং আশ্চর্যভাবে আজকে তার রিওয়ার্ডে সে একটি চাবি পায় এবং সে চাবিটি ছিল একটি অদ্ভুত বেসমেন্টের। তো জিনভু চিন্তা করতে থাকে যে হইতে পারে এটাও আমার একটা মিশনের মতো, যেটা আমার স্কিলগুলোকে আরো ডেভেলপ করবে। তো এর পরের সিনে আমরা দেখতে পাই যে জিনভু তার মায়ের সাথে দেখা করার জন্য হসপিটালে যায় এবং সেখানে তার মাকে দেখে এবং চিন্তা করতে থাকে যে 4 বছর আগে কিভাবে তার মা হঠাৎ করে একটা ডিজিজে আক্রান্ত হয়। যে ডিজিজটার নাম ছিল এটার্নাল স্লিপ। ডক্টরসরা জানায় যে এই এটার্নাল স্লিপটা হচ্ছে এক ধরনের রোগ যেখানে পেশেন্ট সারা জীবনের জন্য ঘুমিয়ে থাকে এবং মডার্ন মেডিসিন দিয়ে শুধুমাত্র তাদেরকে বাঁচিয়ে রাখা যাবে, কিন্তু তাদের এই ডিজিজটা ঠিক করা সম্ভব না। এবং তারপর থেকে জিনভুর কাঁধে চলে আসে পুরো পরিবারের দায়িত্ব। আমরা দেখি যে কিভাবে জিনভু হান্টার হয় এবং কিভাবে তার পরিবারের সব দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নেয়।
এবং কিভাবে তার এই জার্নিটা তার জন্য এতটা টাফ ছিল যে আশেপাশের হান্টাররা সবসময় তাকে নিয়ে মজা করতো। সে র্যাঙ্কের একজন হান্টার, সে কিছুই করতে পারে না। এই জিনিসগুলো চিন্তা করে জিনবু আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং সে বলতে থাকে যে আমি আমার অ্যাবিলিটি পয়েন্টসগুলোকে আমার শক্তিতে পরিণত করব। এরপরের সিনে আমরা দেখতে পাই যে জিনবু সে বেসমেন্টের কাছে যায় এবং সেই চাবিটি দিয়ে সে বেসমেন্টে সে এন্টার করে এবং সেই বেসমেন্টে ঢোকার সাথে সাথে পেছন থেকে দরজাটা বন্ধ হয়ে যায়। এটা দেখে তো জিনবু অনেক ভয় পায় বেচারা, কারণ সে ভাবতেছিল যে যদি আমি এখানে কিছু করতে না পারি আমি এখান থেকে পালাই যাব, কিন্তু এখন তো এক্সিট হওয়ার যে জায়গাটা সেটা বন্ধ হয়ে গেছে, এখন আমি কিভাবে পালাবো। তখনই তার সামনে একটা স্ক্রিন প্যানেল আসে এবং সেখানে লেখা ছিল যে আপনি বেসমেন্টটা থেকে এক্সিট নিতে পারবেন না যে পর্যন্ত আপনি এটার বসকে না হারাবেন, অথবা আপনি এখানে একটা টেলিপোর্টেশন স্টোন ইউজ করতে পারবেন। তখন তো জিনবু বেচারা খুব নার্ভাস, সে বলতে থাকে যে ভাই আমি একটা র্যাঙ্কের মনস্টারে হারাইতে পারি না, সেই জায়গায় আমি এই বেসমেন্টের বসরে কিভাবে হারাবো, এটা পাগলামি ছাড়া কিচ্ছু না। তো এইসব চিন্তা করতে করতে সে বেসমেন্টের ভিতরে যায় এবং সে ভাবতে থাকে যে ভাই আমার এখানে কেউ হেল্পও করতে পারবে না, আমার নিজের হেল্প নিজেরই করতে হবে। আর হঠাৎ করে কেন যেন আমার কনফিডেন্টটাও কম হয়ে গেছে এবং এটা ভাবতে ভাবতেই জিনবুর সামনে চলে আসে তিনটা মনস্টার। ব্যাপারটা এমন হয়ে গেছে যে মেঘ না চাইতে বৃষ্টি। উনি জিনবুর মনে পড়ে যায় যে এর আগেও সে গবলিনের দ্বারা আহত হয়েছে। এদিকে গবলিনরা এক এক করে জিনবুকে অ্যাটাক করা শুরু করে এবং এরই মধ্যে একটা গবলিন তাকে অ্যাটাক করতে আসবে। সেই সময় জিনবু সেই গবলিনটাকে একটা স্ট্যাপ দিয়ে সেখানে মেরে ফেলে। ব্যাপারটা কিন্তু খুবই আশ্চর্যজনক, জিনবু একটা মনস্টারকে একাই মেরে ফেলছে। তো এরপর বাকি থাকে আরো 2টা মনস্টার এবং তারাও জিনবুকে বারবার অ্যাটাক করতে থাকে এবং এইবারও সে একইবারে 2টা মনস্টারকে মাইরা ফেলছে। এরপরে তো জিনবুর কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায়, কিন্তু আসলে সেটা বেশিক্ষণ টিকে না, কারণ হচ্ছে সাথে সাথেই সেখানে আর একটা মনস্টার চলে আসে। আর এই মনস্টারটা ছিল একটা ওলফ মনস্টার, যার পুরোটা দাঁতের চোয়াল ছিল লোহার তৈরি। এটা দেখে তো জিনবুর হাত পা পুরা কাঁপা শুরু হয়ে যায় এবং এরই মধ্যে সেই মনস্টারটা জিনবুকে অ্যাটাক করে এবং জিনবু একটুর জন্য বেঁচে যায়, কিন্তু তার গালটা কেটে যায়। তখন জিনবু এটা রিয়েলাইজ করে যে ভাই সে এখানে একা আসছে, তার সাথে কোনো হিলার নাই যে তাকে ঠিক করবে, সো যা করতে হবে তার নিজেরই করতে হবে। এটা চিন্তা করতে করতে সেই মনস্টারটা এসে জিনবুকে অ্যাটাক করে দিবে। এরই মধ্যে আমাদের এপিসোড 3ও শেষ হয়ে যায়। সো এই ছিল আমাদের সোলো লেভেলিং সিজন 1 এপিসোড 3। এরপরে সে বেসমেন্টে জিনবু কিভাবে মনস্টারদের সাথে ফাইট করলো, তার সাথে কি হলো, সে আদৌ কি সার্ভাইভ করতে পারছে কিনা সেটা দেখার জন্য দেখতে হবে এপিসোড 4। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সায়োনারা।